আসসালামু আলাইকুম। প্রায় অনেক দিনের ইচ্ছা ছিল যে আইবিএ নিয়ে কাজ করার। তো আমার যখন প্রস্তুতির সময় ছিল তখন আইবিএ রিলেটেড আমি অনেক কিছুই খুঁজতাম। বিশেষ করে ইংরেজি যে আইবিএর যে কোশ্চেনগুলো ছিল, পিন পয়েন্ট এরর, সেন্টেন্স কমপ্লিশন বা আইবিএর যে ধরনের কোশ্চেনগুলো আসে এগুলো কিন্তু সচরাচর বইগুলোতে থাকে না। তো তখন কিন্তু আমি একটা প্রশ্ন ব্যাংক কিনছিলাম সাইফুরসের। তো ওখানে উত্তরগুলো দেখা ওইভাবে বুঝতাম না বা ভিডিও খুঁজতাম। আমি কিন্তু পাইনি আমার প্রস্তুতির সময়। তারপর অনেক কষ্টে যে আমি এগুলো সলভ করছিলাম। তো সেই ভাবনা থেকেই যে আইবি এর এমবিএ এবং আইবি এর বিবি এর 15 সেট করে 15-15-30 সেট ভিডিও করার মানে প্রশ্নের সলভ নিয়ে আসার চিন্তা ভাবনা আছে। আল্লাহ যদি সুস্থ রাখে তাহলে সলভ নিয়ে আসবে ইনশাল্লাহ। তো সেই ধারাবাহিকতার প্রথম ভিডিও আজকে আমরা সলভ করব আইবিএমবি এর 2010-11 সেশনের জানুয়ারি ইনটেকের যে প্রশ্নটা সেটা নিয়ে। এটা কিন্তু ছিল জানুয়ারি ইনটেক। তো এই প্রশ্নটার বেসিক্যালি আইবিএ 30টা প্রশ্ন দেয় ল্যাঙ্গুয়েজ সেকশনে, 31-60। তো এখানে আমি র্যান্ডমলি মানে প্রশ্ন সলভ করে যাব। তো র্যান্ডমলি না, ধারাবাহিকভাবে। তো আইবিএতে কিন্তু আপনার সবগুলা মানে আইবিএ যে মানে প্রশ্নটা পাওয়ার সময় কিন্তু সবগুলো প্রশ্ন সলভ করতে হয় না। নিয়ারলি 40 থেকে 50% যদি আপনি এনশিওর করতে পারেন তাহলে কিন্তু আপনার মানে আইবিএ ক্র্যাক করা যায়। আইবিএ তো মানে যতগুলো সেকশন আছে, যে ম্যাথ, তারপর ইংরেজি অ্যানালিটিক্যাল, এই প্রত্যেকটা সেকশনে কিন্তু আলাদা করে পাস করতে হয়। আপনি ম্যাথে 30-এ 30 পেলেন, কিন্তু ল্যাঙ্গুয়েজ পার্টে আপনি ধরেন 5 পেলেন 30-এ, তাহলে কিন্তু আপনি আইবিএতে ফেল। তার মানে আপনি যদি প্রত্যেকটাতে যদি 50% নাম্বার এনশিওর করতে পারেন, 40-50% নাম্বার, তাহলে কিন্তু আপনি আইবিএতে চান্স পাবেন। রিটেনে আসবে, এটা বলাই যায়। তো আমি কিন্তু ওইভাবে মানে আইবিএ এক্সাম, আইবিএর এমবিএ যে এক্সামে কীভাবে আপনি অ্যাটেন্ড করবেন ওই অ্যাপ্রোচে কিন্তু আমি কিন্তু এটা পড়াচ্ছি না। আমি এটা দিচ্ছি যে ওই প্রশ্নটার সলভ কীভাবে থিঙ্ক করতে হয়, কীভাবে সলভ করতে হয়, ওইটা আমি করতেছি। কারণ আপনি 30টা প্রশ্ন থেকে যদি আপনি মোটামুটি 12-13টা থেকে 15টা আপনি যদি অ্যান্সার করতে পারেন আইবিএর পরীক্ষায়, তাও আপনি চান্স পাবেন। তো আহ, আমি যেভাবে করতেছি এইভাবে কিন্তু আইবিএর অ্যাডমিশন টেস্টে কিন্তু এইভাবে মানে ফলো করে না। যেমন আইবিএর অ্যাডমিশন টেস্টে তার যদি সম্ভব হয় রিডিং কম্প্রিহেনশন বাদ দেওয়া উচিত। ঠিক আছে, আপনি যদি ভোকাব বা আপনার এই গ্রামার দিয়ে যদি আপনি 12 থেকে 15টার মতো আপনি এনশিওর করতে পারেন, তা আপনি মোটামুটি রিডিং প্যাসেজ বাদ দিয়ে সেই সময়টা ম্যাথে কাজে লাগানো উচিত। তো কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু রিডিং প্যাসেজ মানে 31 থেকে 60 পর্যন্ত পুরোটাই আমি সলভ করে যাব। তো চলুন শুরু করা যাক, আমরা কোশ্চেনে চলে যাই। তো দেখেন ফার্স্ট কোশ্চেন বলছে যে 31, আইডেন্টিফাই দ্য সেন্টেন্সেস দ্যাট ইজ or are showing the correct use of underline word। মানে একটা আন্ডারলাইন ওয়ার্ড দেওয়া থাকবে, সেটা কারেক্ট ইউজ মানে সেটার ইউজটা কি মানে ভাষাগতভাবে ঠিক আছে কি না সেটা আমার দেখতে হবে। তো এখানে তিনটা সেন্টেন্স দেওয়া আছে। তিনটা সেন্টেন্সের মধ্যে সেম ওয়ার্ডটা ইউজ করছে। যেমন এখানে রেলড ইন ইউজ করা হয়েছে, এখানে রেলস ইউজ করা হয়েছে, এখানে রেল ইউজ করা হয়েছে। তো এখানে তিনটা ওয়ার্ড যে তারা ইউজ করছে, এই তিনটা ওয়ার্ড কি প্রত্যেকটা সেন্টেন্সে সঠিক অর্থ দেয় কিনা সেটা এখানে জানা, মানে এটাই প্রশ্ন। তো এখানে প্রথম যে আমার সেন্টেন্সটা এখানে বলছে যে হাউ উড দ্য অ্যাঙ্গেলার নো। অ্যাঙ্গেলার হচ্ছে যে বড়শি দিয়ে মাছ ধরে, অ্যাঙ্গেলার কিভাবে জানবে দ্য পেন অফ দ্য ফিশ, যে কি মাছের যে পেইনটা আছে, হোয়েন রিলড ইন মানে মাছে যখন বড়শি সুতাতে আটকায় তখন যে মাছের যে পেইনটা, এটা ওই অ্যাঙ্গেলার কিভাবে জানবে? এটা তো জানার কথা না, যে বড়শি দিয়ে মাছ ধরে সে কি কখনো জানে? জানে না। এখানে কিন্তু যে বড়শি মানে যে মাছ যে পেঁচিয়ে থাকে, হ্যাঁ, রিলড ইন, এটা কিন্তু বুঝাইছে লেখা পেঁচানো। তো এখানে কিন্তু একেবারে খুবই সুন্দরভাবে মানে অর্থটা মানে অর্থবহ একটা বাক্য হয়েছে।
দ্বিতীয় নম্বরে যদি আমরা যাই যে আই হ্যাভ মিস্টেকেনলি লেফট দ্য রিলস ইন দি স্টুডিও। আমরা ছোটোবেলা দেখতাম না যে প্রথম তো আসছিল বড় বড় ট্যাব, এই যে ট্যাব এরকম থাকতো, ট্যাব এগুলোর মধ্যে রিল থাকতো, এরকম ট্যাব থাকতো, এগুলো সিডি মানে ডিভিডি প্লেয়ারে দিলে এগুলো থেকে চলতো। তারপরে এরকম সিডি আসলো, এই যে সিডি, হ্যাঁ প্রথম কিন্তু ট্যাব ছিল। তো ওগুলো হচ্ছে যে ট্যাবের ভিতরে আবার রিলস থাকতো, কালো কালো সুতা, আপনারা দেখছেন কিনা জানি না, কিন্তু আমি ছোটোবেলা দেখছি। তো এটা বলছে যে আই হ্যাভ মিস্টেকেন রিলেভ দ্য রিলস ইন দ্য স্টুডিও। তো এইটা এখানে কিন্তু অর্থবহ একটা বাক্য মানে প্রদান করে। মাই হেড ওয়াজ অল রিয়েলি উইথ দ্য ফ্যাক্টস অ্যান্ড ফিগার। মানে এরকম রিয়েলি নামে বা ওয়ার্ড এরকম কোনো কিছু আসলে ইংরেজিতে নেই, ঠিক আছে। তো এখানে এইটাই শব্দটাই বলতে এখানে ভুল হচ্ছে 4 নম্বর। তো এখানে যুদ্ধ হলো কোনটা কোনটা, 1 and 2। তো বোথ 1 and 2, রাইট অ্যান্সার হবে বি। তারপরে যদি আমরা যাই 32তে, যে সেম 3টা সেন্টেন্স আছে, 3টার নিচে হচ্ছে আন্ডারলাইন করা। তো আমরা দেখি যে ইউ ক্যান ফাইট অল ইউ ওয়ান্ট। হ্যাঁ, তুমি চাইলে ঝগড়া লাগতে পারো, বাট টু সেভার দ্য টাইস। মানে কি, এটা দিয়ে বোঝাচ্ছে যে তুমি চাইলে ঝগড়া করতে পারো, কিন্তু তুমি কিন্তু পৃথক করতে পারবা না। কি পৃথক করতে পারবা না, তাদের বন্ধন, টাইস। ঝগড়া লাগলে লাগতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু যে মিল আছে এই মিল কিন্তু পৃথক করতে পারবে না। তো এখানে এটা দিয়ে পৃথক বোঝাচ্ছে। তো এখানে রাইট মানে এটা তো ঠিক আছে, অর্থবহ বাক্য। তারপর যদি সেভারেন্স প্যাকেজ হ্যাজ বিন প্রিপেয়ার্ড ফর দ্য রিডান্ডেন্ট এমপ্লয়িজ। রিডান্ডেন্ট এমপ্লয়িজ হচ্ছে যখন অতিরিক্ত এমপ্লয়ি হয়ে যায়। হুম, একটা কোম্পানিতে যখন অতিরিক্ত এমপ্লয়ি হয়ে যায় তাদেরকে কি বলে যে আমরা যেটা বলি হচ্ছে গোল্ডেন হ্যান্ডশেক, কিছু টাকা দিয়ে বিদায় করে দেওয়া। তো এ সেভারেন্স প্যাকেজ হ্যাজ বিন প্রিপেয়ার্ড মানে এরকম একটা, যাদেরকে মানে বাদ দিয়ে দেওয়া হবে কোম্পানি থেকে, সেই এমপ্লয়িজদের কিছু টাকাতে হাতে দিবে, ওই ওই প্যাকেজটাই কি করছে, প্রিপেয়ার করা হয়েছে। হ্যাঁ, তো এখানে কিন্তু অর্থবহ বাক্য দেয়। তবে ওয়ান ক্যান হার্ডলি কদাচিৎভাবে প্রেডিক্ট দ্য সেভারিটি অফ দ্য ক্রাইসিস। তো এখানে কিন্তু এখানেও কিন্তু আপনার এই রাইট মানে রাইট অর্থবহ একটা সেন্টেন্স হইতেছে। হ্যাঁ, তো 32 এর যদি আমরা দেখি যে তিনোটাই কিন্তু মানে মানে ওয়ান ক্যান হার্ডলি প্রেডিক্ট দ্য সিভিয়ারিটি অফ দ্য ক্রাইসিস। সিভিয়ারিটি হচ্ছে কি যে ক্রাইসিসটার মানে তীব্রতা কতটুকু, এটা কিন্তু একজন মানুষ কিন্তু মানে কদাচিৎভাবে মাঝে মধ্যে প্রেডিক্ট করতে পারে। হ্যাঁ, তো এটাও কিন্তু এই জায়গার মধ্যে রাইট আনসার দিচ্ছে। তো কিন্তু 1 2 3 দেখেন আইবিএর পরীক্ষাতে কি বলে, বোথ 1 and 2 আছে, 1 and 3 আছে, তো 1 only 2 only আছে, কিন্তু এই জায়গায় কিন্তু 1 2 3 তিনোটাই যে রাইট এটা কিন্তু কোনো অপশনই দেয় নাই। এখানে কিন্তু নান অফ দিস হবে, নান অফ দিস হবে, যে এই চারটার উপরে চারটার মধ্যে কোনোটাই না, কারণ এই জায়গার মধ্যে রাইট আনসার 1 2 3। তো এখানে 1 2 3 তো কোনো অপশনই দেয় নাই, সেজন্য এটা হচ্ছে নান অফ দিস। তারপরে যদি আমরা প্রশ্নে যাই, ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু বি রেসিডেন্ট উইথ মি। তো এই জায়গায় যে রেসিডেন্ট, দেখেন রেসিডেন্ট আছে না, রেসিডেন্ট উইথ মি, রেসিডেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে টু বি এটার পরে কিন্তু ভার্ব থাকার কথা, ভার্ব থ্রি বা টু বি মানে ভার্ব আসার কথা এই জায়গার মধ্যে। এই জায়গার মধ্যে স্টে উইথ মি যদি দেওয়া থাকতো তাহলে কিন্তু এই জিনিসটা মানে ঠিক থাকতো, যেহেতু এটা স্টে বা লিভ উইথ মি এটা যদি দেওয়া থাকতো তাহলেও ঠিক থাকতো, সেই জন্য এক হচ্ছে ভুল। তারপরে প্লিজ আস্ক দ্য রেসিডেন্ট ডক্টর, রেসিডেন্ট ডক্টর এটা কিন্তু ঠিক আছে, কারণ কি ডক্টর হচ্ছে নাউন আর রেসিডেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো এই জায়গায় কিন্তু আস্ক দ্য রেসিডেন্ট ডক্টর, তো এটা কিন্তু রাইট। তারপর আই এম মোস্ট প্লিজড টু সি ইট ইউজড অ্যাজ এ রেসিডেন্ট হাউস।
এখানে বলা যেতে পারে যে বলতে পারে নাউন তো হাউস, হাউস তো নাউন, তো রেসিডেন্টের অ্যাডজেক্টিভ এটা কিন্তু টেকনিক্যালি ঠিক হওয়ার কথা, কিন্তু এখানে এটা ঠিক নেই কেন? কারণ আমরা যখন বলি রেসিডেন্ট হাউস বলি না, আমরা বলি রেসিডেন্সিয়াল হাউস। দেখবেন রেসিডেন্সিয়াল কলেজ বলা থাকে, হ্যাঁ, তো প্লেসের আগে রেসিডেন্সিয়ালটা ইউজ হয়। হুম, তো এখানে কিন্তু রেসিডেন্ট হাউস এটা কিন্তু ভুল। তার মানে আমার হচ্ছে অনলি, মানে যেটা দুই নাম্বারটা কিন্তু সঠিক, অনলি টু অনলি। তারপরে যদি আমরা যাই 34-এ, যে দেখেন, হি ওয়াজ এক্স exempt of charges by virtue of his youth। ভাই ভার্চিউ অফ দিয়ে বোঝা হচ্ছে বিকজ অফ, এটা কিন্তু অর্থ হচ্ছে বিকজ অফ, মানে কারণে যে তার উপর যে অভিযোগ আনা হয়েছিল, হ্যাঁ, চার্জ আনা হয়েছিল, এই চার্জটা থেকে সে মুক্তি পেয়েছে কিসের কারণে? সে কম বয়স্ক ছিল এই জন্য। যেমন 18 বছরের নিচে কেউ যদি কাউকে হত্যা করে, তখন দেখবেন কিন্তু যে মহামান্য আদালত আছে তাকে কিন্তু মানে ছোটোখাটো শাস্তি দিয়ে ছেড়ে দেয়। কিন্তু 18 বছরের বেশি যদি একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি হত্যাটা করতো, তাহলে কিন্তু এটা কিন্তু মৃত্যু পর্যন্ত গড়ায়। এটাই বলছে যে সে যে চার্জ তাকে যে অভিযোগ করেছিল, যে ওই জায়গা থেকে কীভাবে মানে সে মানে বেঁচে ফিরলো, কারণ হচ্ছে তার বয়স কম, অফ দ্য ভার্চু অফ বিকজ অফ হিজ ইয়থ। এটা কিন্তু মানে ঠিক আছে। হার হ্যান্ডেলিং অফ দ্য ক্রাইসিস ওয়াজ কোয়াইট এ কি ভার্টিউসো পারফরমেন্স। এটা হচ্ছে দক্ষ, যে তার ক্রাইসিস মোমেন্টে কিভাবে ওই মহিলাটি হ্যান্ডেল করলো। এটা কি দর্শায়? এটা দর্শায় যে তার যে পারফরমেন্সটা ওটা হচ্ছে খুবই, সে দক্ষতার সাথে পালন মানে প্লে করছে। তো এটাও কিন্তু অর্থবোধক একটি মানে বাক্য প্রদান করে। তারপরে হ্যাভিং নো ফ্রেন্ড নিয়ার বাই ডিউরিং দ্য এক্সাম, মানে এক্সামের মধ্যে সে বসছে, কিন্তু তার এক্সামের আশেপাশে কোনো তার ফ্রেন্ড বসে নাই। তার মানে তার জন্য একটা বৈরী সিচুয়েশন তৈরি হয়েছে, অ্যাডভার্স সিচুয়েশন। সেই সিচুয়েশনে তার কোনো ফ্রেন্ড নাই, সে একলা একলাই পরীক্ষা দিতে হচ্ছে। হ্যাঁ, তো এখানে কি বলছে যে হ্যাভিং নো ফ্রেন্ড ডিউরিং দ্য এক্সাম আই মেড অফ এ ভার্চিউ অফ নেসেসিটি। তো এটা হচ্ছে ভার্চিউ অফ নেসেসিটি কি, যে আপনার একটা জিনিস দরকার, আপনি একটা অ্যাডভার্স সিচুয়েশনে আছেন, কিন্তু আপনি কি করলেন ওই অ্যাডভার্স সিচুয়েশনটাকে মানে উল্টো কইরা আপনি এটাকে আপনার দিকে নিয়ে আসলেন, পজিটিভ দিকে নিয়ে আসলেন। যে আপনার ফ্রেন্ড নাই, আপনার ফ্রেন্ড যদি আপনার সাথে থাকতো, তাহলে আপনার মনোযোগটা ওই জায়গার মধ্যে ডাইভার্ট হতে পারতো। আপনি কি করলেন? 100% মনোযোগ দিয়ে পরীক্ষাটা দিলেন। হ্যাঁ, তো এই জায়গার মধ্যে কি হলো, যেটা হচ্ছে আপনার খারাপ হওয়ার কথা ছিল, সেটা আপনি পজিটিভে রূপান্তর করলেন। এটাই বলেছে ভার্চু অফ নেসেসিটি অ্যান্ড অ্যান্সার্ড অল কোশ্চেন্স অন মাই ওন। আমার নিজেরটা নিজেই আমি অ্যান্সারগুলো দিয়েছি। হ্যাঁ, তো এটা কি নেগেটিভ ছিল? নেগেটিভটাকে তার পক্ষে নিয়ে আসছে। এখানে কিন্তু তিনোটাই রাইট, তিনোটাই কিন্তু অর্থবহ বাক্য প্রদান করে। তো অল থ্রি সেন্টেন্সেস আর কারেক্ট, এটা হবে রাইট আনসার। তারপরে 35-এ যদি আমরা যাই, দ্য ইট ওয়াজ স্লাই অফ ইউ নট টু মেনশন দ্যাট ইউ নিউ হিম ফ্রম বিফোর। মানে এখানে স্লাই হচ্ছে যে সে কৌশলী বা চালাক, আর এটার অর্থটা হচ্ছে যে মানে এটা ছিল খুবই কৌশলী একটি বিষয়, অফ ইউ তোমার, নট টু মেনশন দ্যাট তুমি ওই সময় কি মেনশন করো নাই যে তুমি তাকে আগের থেকে চিনো। মানে একজনকে আপনি আগে চিনতেন, কিন্তু তারপর আপনি দেখা হওয়ার পর এরকম একটা ভাব করলেন যে তাকে আপনি চিনেই না। তো এটা কি আপনার একটা কৌশলতার অবলম্বন প্রকাশ করে। তো এটা কিন্তু এই জায়গার মধ্যে অর্থবহ বা মানে সেন্টেন্স প্রদান করছে। ইট ওয়াজ নট ইন ইউ টু স্লাইলি টার্ন দ্য কনভারসেশন অ্যারাউন্ড। এখন স্লাইলি টার্ন এই বিষয়টা, এটা কিন্তু একটা মানে স্লাইলি টার্ন বলতে কিছু হয় না। হ্যাঁ, এটা কিন্তু এখানে কিন্তু ভুল আছে, এটা কিন্তু বাদ যাবে। তারপর উই হ্যাড নো আইডিয়া দ্যাট মিস্টার ওয়াকার
had been planning this all along on the sly। আচ্ছা, অন দ্য স্লাই দিয়ে বোঝায় যে সে মানে খুব গোপনে, উই হ্যাড নো আইডিয়া, আমাদের কোনো আইডিয়া ছিল না, মিস্টার ওয়াকার হ্যাড বিন প্ল্যানিং অল অ্যালং, সে একাই সেই প্ল্যানটা করছে অন দ্য স্লাই, খুবই গোপনে। এটা হচ্ছে খুবই গোপনে বা কৌশলে সে কিন্তু করছে, কি করছে, এই প্ল্যানটা করছে। এখানে কিন্তু রাইট অ্যান্সার এ অ্যান্ড মানে 1 and 3, তো বোথ 1 and 3 হচ্ছে এটা রাইট অ্যান্সার। তো তারপরে যদি আমরা যদি 36-এ, এখন 36 থেকে 45 হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন, যেটাকে আমরা কিন্তু বলি যে ফিল ইন দ্য ব্লাঙ্কস বা শূন্যস্থান পূরণ। তো এটা আমরা দেখবো, এটার কিছু টেকনিক আছে, এই জিনিসগুলো আমরা দেখবো, এগুলো খেয়াল করব। হ্যাঁ, যেমন আমি যদি পরীক্ষায় থাকতাম, আমি কি দেখতাম যে 36-এ প্রশ্ন দো, দো আছে না, দো এর নিচে একটা মার্ক করতাম। মনে রাখবেন, দো আছে মানে মাঝখানে একটা কমা আছে, দো আছে মানেই মাঝখানে কমা আছে, দো, অল দো, ইন স্পাইট অফ, দিস স্পাইট, হ্যাঁ, এইসব হচ্ছে লেখা মার্কার, মানে এটা মানে দেখে রাখলাম দো আছে। এই যে মাঝখানে একটা কমা আছে, এইটাও দেখলাম, ঠিক আছে। দো ইন অ্যাক্টিং সার্কেলস, যদিও তার যে অ্যাক্টিং সার্কেল আছে, সে যে জায়গার মধ্যে অ্যাক্টিং করে, ওই সার্কেলে হি হ্যাজ এ রেপুটেশন, তার একটা সম্মান আছে, তার একটা ইমেজ আছে, অফ বিং এ কনজিউমেট, কনজিউমেট হচ্ছে হলে গিয়া পারফেক্ট, সুন্দর শব্দ, পারফেক্ট, কনজিউমেট প্রফেশনাল, ঠিক আছে। তো সে কিন্তু একজন পারফেক্ট প্রফেশনাল, তার অ্যাক্টিং সার্কেলে তার এটা একটা, তার একটা সুনাম আছে, তার বন্ধু মহলে কিন্তু এই জিনিসটা আছে, সে একজন কনজিউমেট প্রফেশনাল, তো পারফেক্ট প্রফেশনাল। আর আমরা যদি চিন্তা করি একজন পারফেক্ট প্রফেশনাল কি, সবার সাথে হা হা হি হি করবে না, খুব সিরিয়াস কথাবার্তা বলবে, যেখানে যতটুকু কথা বলার দরকার অতটুকুই কথা বলবে, এর বাইরে তো কোনো কথা বলবে না, কারণ সে কি একজন প্রফেশনাল মানুষ, তার সাথে আপনি গেট ঠাট্টা মশকরা করতে পারেন না। তার মানে যদিও যে লেখাটা আছে, তার যে বৈশিষ্ট্য, তার যে ক্যারেক্টার, তার ঠিক বিপরীতটা অপর পাশে থাকবে। যদিও সে একজন কনজিউমেট প্রফেশনাল, সে খুব একজন প্রফেশনাল মানুষ, তারপরেও সে কি করে, স্টেজের মধ্যে সবার সাথে হা হা হি হি করে, ঠিক আছে, কারণ কি এখানে দো আছে। তো মানে এর বিপরীতটা বসবে, যে কমার আগে যেটা বসবে এর বিপরীতটা বসবে হচ্ছে এটা কমার পরে। তার মানে কমার আগে ছিল সে কি খুব স্ট্রিক্ট, মানে কনজিউমেট প্রফেশনাল, হ্যাঁ, সবার কারোর সাথে প্রয়োজনের অতিরিক্ত কথা বলে না। কিন্তু এর কমার পরে কি হবে, সে হচ্ছে করে বিপরীতটা করবে, অল টাইমস, সবসময়, হি ক্যান বি এ কোয়াইট, কি কোয়াইট, কি কোয়াইট প্লেফুল, ইস্টার্ন হবে না, ইস্টার্ন কি, ইস্টার্ন হচ্ছে গা আপনার, তো ওটার মতোই, মানে প্রফেশনালরা যেমন থাকে একটু কঠোর, মানে একটু মানে ভাব গম্ভীর এরকম থাকে, এরকম না। এফিসিয়েন্ট, এফিসিয়েন্ট হচ্ছে দক্ষ, প্রফেশনালরা কিন্তু দক্ষ থাকে, এটাও কিন্তু আসবে না, কারণ এটা বিপরীতটা আসবে। প্লেফুল, প্লেফুল হচ্ছে আপনার কি, প্লেফুল হচ্ছে হাসি তামাশা করবে, সবার সাথে একটু দুষ্টামি ফেজলামি করবে, এটা সে কিন্তু কি স্টেজের মধ্যে প্লেফুল থাকে। আর অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট হচ্ছে দক্ষ, এটাও কিন্তু আসবে না। দেখলেন কিভাবে আমরা মানে এটা মানে কোন টেকনিক এটা সলভ করলাম। তারপরেরটা আমরা যাই, দেখেন এইগুলো হচ্ছে ডাবল ব্ল্যাঙ্কের, সিঙ্গেল ব্ল্যাঙ্কও আসতে পারে, ডাবল ব্ল্যাঙ্কও আসতে পারে। আমরা পড়ি, আই ইউ নট টু মেক ইউর ডিসিশন আন্ডার দিস সার্কামস্টান্সেস ওয়েন দ্য, যে তুমি এরকম কোনো ডিসিশন নিও না, যেটা হচ্ছে লাগে আন্ডার দিস সার্কামস্টান্সেস, মানে এখনকার যে পরিবেশ আছে, পরিবেশের মধ্যে তুমি এরকম কোনো ডিসিশন নিও না। হ্যাঁ, হোয়েন দ্য ড্যাশ, ড্যাশ অফ ইউর ডিসিশন ক্যান বি প্রেডিক্টেড, যে তুমি যে ডিসিশনটা নিবা সেটা কিন্তু আগের থেকেই প্রেডিক্ট করা যাইতেছে না, কি যেতেছে না, উইথ এনি ডিগ্রি অফ সার্টেনিটি, যে তুমি যে ডিসিশনটা নিবা এটা আগে থেকে প্রেডিক্ট করা যাইতেছে না, যে একেবারে 100% এটা হইবই, এরকম প্রেডিক্ট করা যাচ্ছে না। তো তুমি তাহলে কি হবে, যে আমি তোমাকে অনুরোধ করি যে তুমি এরকম কোনো ইয়া নিও না, যেটার হচ্ছে আউটকামটা বা যেটার ফলাফলটা
যা মানে তোমার ডিসিশনের ফলাফলটা ক্যান বি প্রেডিক্টেড, আগে থেকে প্রেডিক্ট করা যাবে না কোনো সার্টেন অ্যাঙ্গেল থেকে, মানে তোমার 100% যে এরকম হবে এরকম কোনো অ্যাঙ্গেল থেকে তোমার এই জিনিসটা প্রেডিক্ট করা যাবে না। আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি তুমি এরকম কোনো ডিসিশন নিও না। হ্যাঁ, এটা কি হইতে পারে যে আই সাজেস্ট হইতে পারে, এমপিডি হচ্ছে বাধা, এটা হবেই না। হ্যাঁ, অ্যাসিস্ট সাহায্য করা, না এটাও হবে না। হ্যাঁ, তো ইমপ্লোর, ইমপ্লোর হচ্ছে কি হচ্ছে আপনার মানে করজোরে, মানে খুবই রিকোয়েস্টের এক্সট্রিম লেভেলে চলে গেলে যেটা হয় এটা ইমপ্লোর। রিকোয়েস্ট করতেছি, রিকোয়েস্ট হচ্ছে নর্মাল রিকোয়েস্ট, আর রিকোয়েস্টের চার চার পাঁচ ডবল যেটা হয় এটা হচ্ছে কি ইমপ্লোর, হাত জোর করে যেটা করি, যে আমি তোমাকে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি যে তুমি তোমার ডিসিশনটা এই পরিবেশের মধ্যে মানে এই সময় বানায় না। কারণ কি তুমি যে ডিসিশনটা বানাইবা এটার রেজাল্ট কিন্তু মানে আনসার্টেন আছে, মানে এটা এরকম হইতেও পারে না হইতে পারে। ঠিক আছে, তো এই জায়গার মধ্যে কি আসবে, এই দুইটা তো বাদ চলেই গেল। সাজেস্ট হতে হবে কিন্তু আফটার থট, আফটার থট তো এখানে হবে না, এখানে এরকম একটা জিনিস হবে যেটা হচ্ছে হয় ইন দ্য রেজাল্ট অফ ইউর ডিসিশন, মানে যেটা হচ্ছে তোমার রেজাল্ট, ডিসিশনের রেজাল্ট এরকম ফলাফল। রেজাল্ট এখানে আছে, আউটকাম এখানে আছে, কিন্তু এই দুইটা তাকে থেকেই বাদ। এখানে কি হবে, রেমিফিকেশন, মানে সম্ভাব্য ফলাফল এরকম কোনো কিছু, তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে ডি। মানে এই দুইটা যে রেজাল্ট, রেজাল্ট আর আউটকাম দেখে কিন্তু এই যে মানে এখান থেকে চুজ করা যাবে না, কারণ দুইটা অপশনই চেক করা লাগবে। তারপর 38, দো, এই যে দেখেন এই যে দো আছে, হ্যাঁ দো আছে, দো এর এই যে দো দেখার পর পরে একটা মাঝখানে একটা কমা আছে, দো টুয়ার্ড হিজ ওন নিডস হি হি ওয়াজ অলওয়েজ টুয়ার্ড আদার্স হচ্ছে এখানে মাঝখানে কমা আছে, এদিকে দো আছে, তার মানে এই পাশে যেটা, এই পাশে যদি নেগেটিভ ওয়ার্ড বসে এই পাশে পজিটিভ ওয়ার্ড বসবে, বা এই পাশে যদি নেগেটিভ ওয়ার্ড বসে এই পাশে পজিটিভ ওয়ার্ড বসবে। ঠিক আছে, মানে বিপরীতটা বসবে। এখন দেখি, এখন দেখেন অন্য অন্য অপশনগুলো আমরা যদি ই করি, চ্যারিটেবল, চ্যারিটেবল হচ্ছে লেখা যে লেখা খুবই দান সদ্গা করে। হ্যাঁ, আবার এক্সট্রা ভ্যাগান, এক্সট্রা ভ্যাগান কি, তার একটা ব্যাগ আছিল, ব্যাগ থেকে এক্সট্রা খরচ করে, তার মানে সে খরচ করে। আর যারা চ্যারিটি করে, হ্যাঁ দান খয়রাত করে, এরা কিন্তু খরচই করে, তাহলে দুইটা কিন্তু সেম পর্যায়ে চলে গেল, এটা কিন্তু বাদ। তারপর হচ্ছে লেখা প্রফিল গেট, প্রফলিগেট আর হচ্ছে রিভারেল, এটা এই জায়গার মধ্যে আসবে না। তারপর হচ্ছে লেখা ইম্প্রোভাইডেন্ট, ইনডিফারেন্ট, এটা হচ্ছে উদাসীন, ইম্প্রোভাইডেন্ট, না এখানেও আসবে না। তাহলে এটা বাকি থাকলো হচ্ছে লেখা মিজারলি আছে ম্যাগনানিমাস, মিজারলি হচ্ছে কিপন, মিজারলি হচ্ছে কিপন, মিজারলি হচ্ছে কিপন, আর ম্যাগনানিমাস হচ্ছে যে মাগনা মাছ কিনে দিয়ে দেয়, তার মানে হচ্ছে সে হচ্ছে উদার, মাছ তার কাছে আছে কিনে মাছ মানুষকে দিয়ে দেয় মাগনা, ম্যাগনানিমাস, তার মানে সে হচ্ছে উদার, তার মানে কিপন আর উদার দুইটা বিপরীত শব্দ, তাই এটার মধ্যে রাইট অ্যান্সার হবে এ। তারপর যদি যাই 39, চিলড্রেন নট অনলি প্রোভাইড চিপ লেবার, চিলড্রেন যে আমাদের শিশুরা, তারা কিন্তু শুধুমাত্র চিপ লেভেলই প্রোভাইড করে না, তাদের কিন্তু সস্তায় খাটানো যায়, সাথে সাথে কি করা যায়, বাট দে আর অলসো, দে আর অলসো, এখানে কি হবে, দে আর অলসো ডোসাইল, ডোসাইল হচ্ছে বাধ্য, ডোসাইল হচ্ছে বাধ্য। তারপর হ্যাঁ, তারপর যদি আমরা দেখি, সরি এখানে কি হবে, এখানে হবে হচ্ছে ডোসাইল, ডোসাইল মানে হচ্ছে বাধ্য, দ্যাট দে আর অলসো ডোসাইল, বাধ্য, অ্যাজ দে ডো নট কমপ্লেন অ্যাবাউট কি, যে many occurs given by them about harsh treatment meted out, মানে মানে তারা তাদের যদি কায়িক শ্রম করানো হয় তাহলে কিন্তু তারা কি করে না, মানে কোনো কিছু বলে না, এটা এখানে রাইট অ্যান্সার হবে ডি। তারপরে ইফ উই ড্যাশ এনাফ মানি উই উড হ্যাভ বট দ্য প্রপার্টি, এখানে উড আছে হ্যাভ আছে, হ্যাঁ উড আছে হ্যাভ আছে, মানে এরকম এই জায়গায় একটা ভাব লাগবে যেটা হচ্ছে পাস্ট পারফেক্টে থাকবে,
পাস্ট পারফেক্ট মানে কি হ্যাড থাকবে 100%, তারপর একটা ভার্ব থ্রি থাকবে। এখানে তো হ্যাড নাই, ওয়ার তো আসবেই না। হ্যাড হচ্ছে শুধু হ্যাড, হ্যাড হচ্ছে শুধু হ্যাড হচ্ছে ভি টু, ভার্ব টু। এটাও কিন্তু বাট, শুধু হ্যাড দেখলে দিয়ে দিলে কিন্তু হবে না। তো এখানে কি হবে, হ্যাড হ্যাড হবে, বুঝতে পারছি। তো এই জায়গায় কিন্তু শুধু হ্যাড হ্যাড আসলো, এখানে কি নান অফ দিস আসবে। তারপরে যদি আমরা যাই, দ্য সুনার ইউ ফিনিশ ইউর স্টাডিজ, এগুলো গ্রামেটিক্যাল কোশ্চেনগুলো আমরা এখন সলভ করতেছি। দ্য সুনার ইউ ফিনিশ ইউর স্টাডিজ ড্যাশ ইউ উইল বি অ্যালাউড টু প্লে। তুমি যত তাড়াতাড়ি তোমার স্টাডি শেষ করবে, তুমি তত তাড়াতাড়ি কি প্লে মানে খেলার জন্য পারমিশন পাবা। তো এখানে দা ফাস্টার, দা সুনার প্যারালাল অনুযায়ী কিন্তু এখানে কিন্তু কম্পারেটিভ সেন্টেন্সই বসবে। হ্যাঁ, দা ফাস্টার, এটা কিন্তু ফাস্টার হচ্ছে গতিকে দৌড়াইতেছে, এটা দিয়ে বোঝায়, এই জন্য এটা বাদ। কিন্তু স্ট্রাকচার ঠিক ছিল, দা ছিল, আবার কম্পারেটিভ বিষয়টাও আসছিল। তারপরে কুইকার, কুইকারের জায়গায় আমাদের ঠিক ছিল, কিন্তু কুইকারের আগে দা আসতো একটা, সেই জন্য এটা বাদ। তারপর কি দা সুনার, দা সুনার এটা আমরা রাখলাম, কুইকলি এটা তো বাদ যাবে, তাহলে দা সুনার হবে রাইট অ্যান্সার। তারপরে our school record the employability is very good, আমাদের স্কুলের প্লেসমেন্ট রেকর্ড খুব ভালো। by the time the students have completed their graduation, মানে গ্র্যাজুয়েশনের সময়ই তারা কি করে যায়, যেমন এই জিনিসটা যদি থাকে, এই যে ক্লোনটা যদি থাকে, তার মানে এর আগে যেটা বলা হয়েছে এটার ডেফিনেশনটা পড়ায় আছে, মানে এটার বিস্তারিত পড়ায় এটা হচ্ছে করতেছে, বলতেছে। আওয়ার স্কুল রেকর্ড এমপ্লয়িবিলিটি ইজ ভেরি গুড, ভেরি গুড মানে আমাদের প্লেসমেন্ট রেকর্ড ভেরি গুড। যারা পড়ে তারাই চাকরি পায়। বাই দ্য টাইম দ্য স্টুডেন্টস হ্যাভ কমপ্লিটেড দেয়ার গ্রাজুয়েশন, এই মুহূর্তে যারা হচ্ছে লেগা তাদের কমপ্লিট করে ফেলছে, ড্যাশ বাই ন্যাশনাল অ্যান্ড মাল্টি ন্যাশনাল কোম্পানিজ, তারা সবাই কি কোথায় চলে গেছে, ন্যাশনাল মাল্টি ন্যাশনাল কোম্পানিতে তারা রিক্রুটেড হয়ে গেছে। হ্যাঁ, তা এখানে কি আসবে, এখানে আসবে যে এখানে একটা জিনিস দেখেন, যে দেখেন তারা কিন্তু চাকরি পাইছে, দে অল হ্যাভ এমপ্লয়মেন্ট, এটা কিন্তু অ্যাক্টিভ সেন্সে আছে, দে অল হ্যাভ এমপ্লয়মেন্ট, এটা কিন্তু হবে না। তারা কিন্তু চাকরি পাইছে, তারা নিজে নিজে কিন্তু পায় না, তাদেরকে কেউ দিছে, তাহলে এটা কিন্তু প্যাসিভ সেন্সে হবে। হ্যাঁ, দে হ্যাড অল বিন অফার্ড এমপ্লয়মেন্ট, এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সেই হবে, বুঝতে পারছেন। হ্যাড কিন্তু এটা হবে না, তাহলে কিন্তু দে হ্যাড অল বিন অফার্ড এমপ্লয়মেন্ট। এটা হচ্ছে একটু রিডান্ডেন্সি, মানে বেশি কথাবার্তা মনে হইতেছে, এটাও হবে না। হবে হচ্ছে এটা দে হ্যাভ অল বিন অফার্ড, হ্যাভ আছে, বিন আছে, অফার্ড, ঠিক আছে। এই জায়গার মধ্যে হচ্ছে একটা প্যাসিভ সেন্সও আছে। এটা এ সিরিজ অফ কমপ্লিকেটেড স্টেপস, দেখেন এ সিরিজ হচ্ছে লেগা, এ সিরিজ হচ্ছে লেগা সিঙ্গুলার, তার সাথে সিঙ্গুলারটাই আসবে। এ সিরিজ যেহেতু সিঙ্গুলার, তার সাথে আসবে সিঙ্গুলারই। কিন্তু যদি আমরা দেখি যে এখানে কি আসবে, এখানে কিন্তু আসবে যে এই সিরিজ অফ কমপ্লিকেটেড স্টেপস টু কমপ্লিট দ্য প্রজেক্ট, এখানে কিন্তু দেখেন এই সিরিজ অফ কমপ্লিকেটেড স্টেপস, এখানে আসবে সিঙ্গুলার, এখানে কিন্তু প্লুরাল আসবে না। তো ওয়ার আর কিন্তু আগেই বাদ। হ্যাঁ, এখানে নিডেড আছে আর ওয়াজ নিডেড আছে। এখন যে এই সিরিজ অফ কমপ্লিট স্টেপস টু কমপ্লিট দ্য
প্রজেক্ট। এই সিরিজ কিন্তু নিজে নিজে কাজটা কমপ্লিট করতে পারে না। হ্যাঁ, তো এটা কে কমপ্লিট করতে হয়, কারোর দ্বারা করতে হয়, তো এটা কিন্তু প্যাসিভ সেন্সে আসবে, তো নিডেড কিন্তু হবে না, নিডেড কিন্তু ভার্ব টু, আর যার কারণে এটা কিন্তু অ্যাক্টিভ সেন্সে আছে, এই জন্য এটা বাদ, তা ওয়াজ নিডেড হবে সেজন্য রাইট অ্যান্সার। তারপর যদি আমরা যাই, দ্য আওয়ার ওল্ডেস্ট পেশেন্ট ইজ সাফারিং ফ্রম এ ডিজিজ, এখানে কিন্তু অলদো দেখা এটার মানে এখানে বুঝতে হবে, অলদো এখানে আছে, কিন্তু অলদোটা হচ্ছে কাজ করতেছে হচ্ছে লেগে এখান থেকে এখান পর্যন্ত। যেমন দেখেন, অলদো গ্রোয়িং স্লোলি, যদিও এটা স্লোলি গ্রোয়িং হয়, বাট কজিং ইজ সাফারিং টু লাস্ট লং, যদিও সেটা আস্তে 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 গ্রো করে, কিন্তু এটার কি লাস্ট লং পর্যন্ত এটা কি করে সাফার করতে হয় এটার কারণে। যা- যেমন আওয়ার ওল্ডেস্ট পেশেন্ট ইজ সাফারিং ফ্রম এ বা অ্যান ড্যাশ ডিজিজ, তো এটা কি হবে, এটা হবে হচ্ছে এক্সস্টিং হবে না, অ্যাডভান্সও হবে না, এটা এরকম একটা ডিজিজ যেগুলো হচ্ছে ধীরে ধীরে শরীরে পয়দা হয়, যেমন ক্যান্সার, ডায়াবেটিস। হ্যাঁ, এগুলো ধীরে ধীরে শরীরে পয়দা হয়, হুট করে পয়দা হয় না, আর যেগুলোর সাফারিং সব শেষ পর্যন্ত করতে হয়। হ্যাঁ, এগুলো কি ইনসিডিয়াস, মানে ধীরে ধীরে কি করা হয়, মানে ইনসিডিয়াস ডিজিজগুলো এরকম হয়, যেমন হচ্ছে ক্যান্সার, তারপর হচ্ছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এগুলা। তো ডিসপাইট ইটস ড্যাশ অ্যান্ড সেফটি, যেহেতু অ্যান্ড আছে, অ্যান্ডের আগে আর পরে সেম হবে। হ্যাঁ, তো যেহেতু পজিটিভ ওয়ার্ড আছে, এখানে একটা পজিটিভ ওয়ার্ড বসবে। এখন যাই আগাই, ইন ট্রিটিং সাম অফ দ্য মোস্ট ইনক্যাপাসিটিং ফর্মস অফ ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি, হ্যাঁ, অ্যাংজাইটি, ইট হ্যাজ নট বিন ওয়াইডলি, এখানে বলছে যে ডিসপাইট ইজ সেফটি ইন ট্রিটিং সাম মোস্ট ইনক্যাপাসিটিং ফর্মস অফ ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি, হ্যাঁ, যে যদিও যেন এটা সেফটি একটা রোগের পদ্ধতি আছে, যেটা সেফটি, যেটার মাধ্যমে যেটা মানে যেটার মাধ্যমে ট্রিট করলে যে ডিপ্রেশন আর অ্যাংজাইটি, হ্যাঁ, এই দুইটা রোগের কিছু কিছু ফর্ম আছে, কিছু কিছু ফর্ম আছে, ওগুলা নিরাময় করা সম্ভব, মানে এর মাধ্যমে, এই যে ধরনটা আছে, এই ধরনটার মাধ্যমে এগুলার কিছু কিছু ফর্ম নিরাময় করা সম্ভব। কিন্তু এটা কিন্তু যেহেতু ডিসপাইট আছে, এটার বিপরীতটাই, যেখানে মধ্যে যে কমার পরে আসতেছে, এই যে কমার পরে বিপরীতটা আসতেছে, ইট হ্যাজ নট বিন ওয়াইডলি, এটা কিন্তু ওয়াইডলি কিন্তু সারা বিশ্বব্যাপী কিন্তু এই জিনিসটা, ওই টেকনিকটা কিন্তু অ্যাকসেপ্টেড না, ঠিক আছে, ইট হ্যাজ নট বিন ওয়াইডলি অ্যাকসেপ্টেড না। এখানে কি আসবে, সেফটির আগে হচ্ছে পজিটিভ আসবে, সিকিউরিটি দিতে পারি, সিকিউরিটি অ্যান্ড সেফটি এটা দিতে পারি, কিন্তু রিনাউন্সড এটা হবে না, কারণ ওয়াইডলি এটা অ্যাকসেপ্ট হবে, ওয়াইডলি অ্যাকসেপ্টেড। তো ইউজফুলনেস এটা পজিটিভ ওয়ার্ড, এটা আসবে, এটাই উত্তর, তারপরে অ্যাকসেপ্টেড, ঠিক আছে। ইনইফেকচুয়ালিটি ওভারটেকেন, এটা আসবে না। পরে অ্যাক্টিভিটি কমেন্সড হচ্ছে শুরু করা, এটাও আসবে না। তাই ইট হ্যাজ নট বিন ওয়াইডলি অ্যাকসেপ্টেড। তারপরে যদি আমরা প্রশ্নে চলে যাই, মিস্টার সেলিম হ্যাজ ডিসাইডেড টু abnegate his family's claim on his property. abnegate হচ্ছে লিগে গিভ আপ করা। মিস্টার সেলিম ডিসাইডেড টু abnegate, গিভ আপ করে নিবে অফ হিজ ফ্যামিলিজ ক্লেম অন হিজ প্রপার্টি। হ্যাঁ, ওই জায়গা থেকে ফ্যামিলি প্রপার্টি নিয়ে একটা চলতেছে, মানে ঝগড়া বিবাদ চলতেছে। তো এই জায়গা থেকে মিস্টার সেলিম কি করলো, ডিসাইড করলো যে সে গিভ আপ করে নিবে। হ্যাঁ, তো এটা কি হবে, ডেলিন কুইশ শব্দ হয় না, রেলেন কুইশ হয়, এটা হইলে হয়তো বা এটাই উত্তর হইতো, কিন্তু এটা যেহেতু নাই, এটা হবে না। রিনাউন্স হচ্ছে গিভ আপ। হ্যাঁ, তো এটা বি নাম্বার হচ্ছে আনসার। তারপরে এভরি ওয়ান ওয়ান্টেড টু প্লে অ্যাসকেন্ডেড রোল ইন দ্য মিটিং বাট নন সাকসিড, এটা কি হবে, এক্সক্যান্ডেড। এভরি ওয়ান পর থেকে কি চায়, একটা মিটিং হলে ওইটার মধ্যে নেতা সাজতে চায়, হ্যাঁ, ডোমিনেন্ট করতে চায়, তো এটাই এখানে বলছে, এটা হচ্ছে ডোমিনেন্ট। তারপরে দ্য erratic movement of the young boy has drawn attention of the people.
এবং কিছু কিছু ছেলে মেয়ে আছে চুল টুল লাল করে, এই জায়গার মধ্যে স্টেপ দেয়, ওই জায়গার মধ্যে স্টেপ করে, চুলের মধ্যে কালার করে, কিসের জন্য? যে ইয়াং বয় এগুলো কালার করে সে হচ্ছে লাগিয়া মানুষের নজরে আসতে চায়। দ্য ইরেটিং মুভমেন্ট, মানে তার হচ্ছে লাগিয়া মানে বিদঘুটে মুভমেন্ট, হ্যাঁ, অফ দ্য ইয়াং বয় হ্যাজ ড্রাউন অ্যাট্রাকশন অফ দ্য পিপল। অন্য মানুষের মানে অ্যাট্রাকশন সে ড্র করে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওয়েওয়ার্ড, অ্যান্সারটা হবে ওয়েওয়ার্ড। দ্য অ্যাপোজি অফ দ্য মুভি ওয়াজ নট কনভিনসিং এনাফ টু ক্রিয়েট পজিটিভ ভিউ ইন দ্য মার্কেট। অ্যাপোজি হচ্ছে মানে হচ্ছে টপ বা ক্লাইম্যাক্স। হুম, তো মুভির যে ক্লাইম্যাক্সগুলা যেটা ভাবছিল যে মুভির ক্লাইম্যাক্সগুলো কী করবে, কনভিন্স করবে, হ্যাঁ, যে একটা পজিটিভ ভিউ ক্রিয়েট করতে। এটা যদি পজিটিভ পজিটিভ ভিউ ক্রিয়েট করে তাহলে কি বক্স অফিসে তো মূল ব্যবসা হবে। কিন্তু ক্লাইম্যাক্সটা আশানুরূপ, কিন্তু দ্য অ্যাপোজি অফ দ্য মুভি ক্লাইম্যাক্সটা কিন্তু মানে কনভিন্স করতে পারে নাই। তো এটাই বলছে অ্যাপোজি শব্দের অর্থ কি? অ্যাপোজি শব্দ হচ্ছে ক্লাইম্যাক্স। তারপর দ্য প্যারেন্টস বিকাম confirmed about their son's result, having seen the somber look on his face. তো সোমবারে কি করে সে বিষণ্ণ হয়ে বয়ে থাকে, মুখ গুমরা করে বয়ে থাকে, হাসি না মুখ গোমরা হয়ে যায় তার। তো কি দ্য পেস আর দ্য পেরেন্ট, সরি, পেরেন্ট কি করছে, তার চেহারা দেখে বুঝতে পারছে যে আমার পোলা তো ফেলটা মারছে। হ্যাঁ, কি কারণে? তার সোমবার লুক দেখে, মানে তার বিষণ্ণ চেহারা দেখে। তো সোমবার মানে কি? সোমবার হচ্ছে গ্লুমি, চেয়ারফুল তো হবেই না, অ্যাংরি হবে না, সম্ভব গ্লুমি না, বিষণ্ণ চেহারার মধ্যে অন্ধকার ম্যাগ এরকম চলে আসছে। এখন রিডিং প্যাসেজ, প্যাসেজটা আমরা কিভাবে মানে সলভ করবো? প্যাসেজের মধ্যে বেসিক্যালি সলভ করার আগে আমরা চলে যাই মানে ইয়েতে, প্রশ্নে কি কি বলা আছে, যে অল দ্য ফলোয়িং আইডিয়াস অ্যাপিয়ার ইন দ্য প্যাসেজ হুইচ ওয়ান অথর অ্যাট্রিবিউট দ্য মোস্ট ইম্পর্টেন্ট। মানে অথর কি বলছে যে মোস্ট ইম্পর্টেন্স কোন জায়গায় দিছে, এটা এই জায়গায় চাইছে। আচ্ছা ঠিক আছে। দ্য মেইন আইডিয়া অফ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ পড়া লাগতেছে সুন্দরভাবে। মেইন আইডিয়া অফ দ্য সেকেন্ড প্যারাগ্রাফ পড়া লাগতেছে। দুইটা প্যারাগ্রাফ দিছিল, দুটোই পড়া লাগতেছে। আচ্ছা ঠিক আছে। এ সুইটেবল টাইটেল, তার মানে পুরোটা আবার পড়ে আবার এটা বুঝতে হইব। তার মানে এটা পুরোটা পড়তে হইতেছে, এটা কোনো মানে সেকেন্ড থট দেওয়ার কোনো ই নেই। হুইচ অফ দ্য ফলোয়িং উড বি অথর মোর লাইকলি টু এগ্রি। তো অথর কোনটা কোন জায়গায় এগ্রি করতেছে এই জিনিসগুলো, আচ্ছা দেয়া মানে দেয়া হয়েছে। তো এখানে যদি একটু আমরা একটু পজ না বলি আর, হ্যাঁ, আমরা একটু এবারে চলে যাই ইয়ের মধ্যে, পেসেজে। The procrastinators are people who have a chronic habit of the putting things off, usually until the last minute and sometimes until it too late altogether. মানে প্রোক্রেস্টিনেটর আছে যারা, ওইটাকে দেখবেন কি কিছু কিছু মানুষ আছে যারা যেটা একটা কাজ করতে বলবেন সে শেষ সময় পর্যন্ত, যে পর্যন্ত জিনিসটা শেষ না হইতেছে, মানে ডেডলাইনটা শেষ না হইতেছে, সে তার আগে সে বইটা ধরে না। যেমন পরীক্ষা আছে, অনেকে দেখবেন পরীক্ষা আছে, সে জানে 6 মাস পরে পরীক্ষা, সে 6 মাস কোনো ধরনের লেখাপড়া করবে না। হ্যাঁ, কি করবো, পরীক্ষার রাতে, পরীক্ষার আগের দিন 2 দিন পড়বো, ওইরা সে হচ্ছে একটা মার্কস পাবে। তো এটা মার্কস সে যেটাই পায় সেটা পেয়ে কিন্তু সে বলে কি যে আমি আসলে লেজি, 2 দিন পইরা ধরেন 170 নম্বর পাইছি, আমি যদি আরেকটু পড়তাম তাহলে কিন্তু আরো বেশি নাম্বার পাইতাম। তো তারা কি বলে যে আমার সময় ছিল না বা আমি লেজি, হেবিটকে তারা এই যে এই কারণ হিসেবে দর্শায়। ঠিক আছে, সেটাই বলছে দ্য মোস্ট কমন রিজন দ্যাট procrastinator themselves give their habits which are they usually quite willing to talk about even if not willing to change. তারা কিন্তু চেঞ্জ করতে চায় না, তারা এরকম প্রত্যেকবার করে আর বলে যে দেখছো আমি 2 দিন পরে পাস, ইজ দ্যাট দে আর লেজি, তারা ক্লেম করে তারা লেজি। আচ্ছা, আদার টিপিক্যাল এক্সকিউজেস, তারা আবার একটা এক্সকিউজ দেয় যে কি দে আর আনডিসিপ্লিনড,
তারা কি নিয়ম মতো তারা কোনো কাজ করে না। মানে সকালে ঘুমের থেকে 12টা বাজে 1টা বাজে উঠতেছে, পরে গিয়ে 2 দিন আগে পরীক্ষা দিই মানে পরীক্ষা দিতেছে। কিন্তু তারা ব্রিলিয়েন্ট। হুম, তারা ব্রিলিয়েন্ট, তারা একটু পড়লেই পারতো, কিন্তু তারা হচ্ছে কি ডিসঅর্গানাইজড আর ভেরি পুয়ার অর্গানাইজিং দেয়ার টাইম। মানে এই জায়গার মধ্যে তারা তাদের যে টাইমটা আছে তারা অর্গানাইজ করতে পারে না। হ্যাঁ, এটা তাহলে হচ্ছে এক্সকিউজ দেয়। তার মানে এই জায়গার মধ্যে কি পেলাম, আমি পেলাম হচ্ছে ফার্স্ট পরে এক্সকিউজ। তারপরের যদি আমরা প্যারাতে যাই, দ্য সাম প্রোক্রাস্টিনেটরস হাউএভার তাছাড়া মোস্ট এগেইনস্ট দেয়ার ভেরি নেচার অ্যাকচুয়ালি গেট অ্যাজ ফার এজ ট্রাইং টু ডু সামথিং অ্যাবাউট দেয়ার প্রবলেম অ্যান্ড সিক হেল্প। কিছু কিছু প্রোক্রাস্টিনেটর আছে যে তারা কি করে, যে তাদের যে নেচারটা আছে, যে বৈশিষ্ট্য আছে, তার ঊর্ধ্বে গিয়ে তারা বলে যে তারা মানুষের কাছে সাহায্য চায়। আচ্ছা বলো তো আমি কিভাবে আমার যে অভ্যাসটা আছে এটা চেঞ্জ করতে পারি। মানে এরকম ধরনের তারা হচ্ছে হলো গিয়া সাহায্য সহযোগিতা চায় মানুষের কাছ থেকে। কিন্তু কি বলছে দেখেন, রিসেন্ট রিসার্চ উইথ সাচ পিপল seems to suggest that their difficulties are much more complex than the procrastinators themselves thinks. আহ, যে রিসেন্ট একটা রিসার্চে এটা উঠাইছে যে প্রোক্রাস্টিনেটররা যেটা ভাবে, হ্যাঁ, বিষয়টা তার থেকে অনেক জটিল, গভীর জটিল। প্রোক্রাস্টিনেটররা কি বলে যে আমি ঘুমে উঠতে পারি নাই, আমি সারা বছর পড়ি নাই, আমি অলস, হ্যাঁ এই জন্য আমি পড়তে পারি নাই, কিন্তু আমি ব্রিলিয়ান্ট। কিন্তু আমি যদি অর্গানাইজ হইতে পারতাম আমি এর থেকে ভালো রেজাল্ট করতাম। এটা কিন্তু তাদের ক্লেম। কিন্তু রিসার্চে উঠে আসছে এর থেকে ভয়াবহ তথ্য। তারা কিন্তু সেরকম না। তারা কি, এটা দেখি সামনে উপরে যাবে। দ্য জেনারেল conclusions are that such people have a vulnerable sense of self-worth. যে তার ভিতরে একটা ভালনারেবল সেন্স আছে অফ সেলফ ওর্থ। মনে করেন সে সে একটা একটা ভালনারেবল অবস্থায় থাকে, ভঙ্গুর অবস্থায় থাকে। যদি আমি পড়ালেখা কইরা যদি আমি এ গ্রেড পাই, তাহলে তোমার মান সম্মান থাকতো না। আমি যে ব্রিলিয়েন্ট এটা তো সবার সামনে আবার প্রমাণ করতে পারবো না। আমি কি করবো, আমি কাজটা একেবারে শেষ ডেডলাইন পর্যন্ত রাখবো, তারপরে 2-1 দিন পরে আমি 70 পাবো। কারণ আমি যদি পইরাও না পাই, তাহলে তো A+ না পাই বা 90 না পাই, তাহলে তো মানুষের কাছে আমি এই চাপাটা দিতে পারতেছি না। হ্যাঁ, তো এই বিষয়টা এই জায়গার মধ্যে বলছে যে তার যে ভালনারেবল মানে ভালনারেবল সেলস আছে তাদের নিজের সম্পর্কে, মানে তারা একটা ভয় পায় যে যদি এরকম তারা এটা নিজের অজান্তেই করে। আর পার্টিকুলারলি ফেয়ারফুল ফর দ্য ফেইলার। হ্যাঁ, যে তারা যে হাইরা যায় যদি, সেটারও তারা ভয় পায়। যদি পইরা যদি A+ না পাই এটার জন্য, এটাও সে ভয় পায়। অ্যান্ড ডেলিভারেটলি পুট থিংস অফ প্রিসাইজলি সো দ্যাট নেভার লিভ দেমসেলভস টাইম টু প্রডিউস দেয়ার বেস্ট ওয়ার্ক। আর এই জন্যই তারা ডেলিভারেটলি ক্রমাগতভাবে প্রত্যেকেই কি করে, যে পরীক্ষার 2 দিন আগে পড়ে। প্রিসাইজলি, একেবারে প্রিসাইজলি সে পড়াশোনা করে, একেবারে লিভ দেমসেলস দ্য টাইম টু প্রডিউস। মানে 2 দিন আগে পড়তেছে তা আপনি তো মানে এটা কইতেও পারতেন না যে তুই বালা মতন পড়। 2 দিনে আর কতটুকু পড়বো? ঠিক আছে, তারা ওই চোজ করে এই টাইমটা এতটুকু, মানে এতটুকু টাইম হাতে নিয়ে, হুম, যাতে সে চাইলেও বেস্ট মানে আউটপুটটা এই জায়গার মধ্যে নিতে না পারে। আর এটা নিয়েই সে তার চাপাবাজিটা হয় যে আমি যে 2 দিনে এটা নিয়ে আনছি, তাহলে তো আমি তো সারা বছর বললে ধরো ধরো কি করতাম। দ্য রিজন ফর দ্য ডেলিং টেকটিক্স ইজ দ্যাট সিন্স দে ডু এভরিথিং অ্যাট দ্য লাস্ট মোমেন্ট আন্ডার প্রেশার। আন্ডার প্রেশারের মধ্যে তারা সব কিছু করে। দ্য প্রোক্রাস্টিনেটর ক্যান কিপ দ্যার ইলিউশন, মানে তাদের ভিতরে একটা ইলিউশন থাকে, ইলিউশন অফ ব্রিলিয়েন্স, যেটা আমি খুবই ব্রিলিয়েন্ট ছাত্র, উইদাউট এভার হ্যাভিং পুট ইট অন দ্য টেস্ট। কিন্তু সেটার কোনো সময় টেস্ট করবে না। সে সারা 6 মাস পরে কোনো সময় পরীক্ষা দিবে না। ঠিক, সে ওই 2 দিন পরেই পরীক্ষা দিবে। ঠিক আছে, তো তারা হচ্ছে প্রোক্রাস্টিনেটরস। প্রোক্রাস্টিনেটরস হচ্ছে এখন বলছে 51-এ অল দ্য ফলোইং আইডিয়াস হ্যাপেন ইন প্যাসেজ হুইচ দ্য অথর অ্যাট্রিবিউট মোস্ট ইম্পর্টেন্স। অথর কি বলছে, মোস্ট ইম্পর্টেন্স কি বলছে, ইম্পর্টেন্সগুলো বেসিক্যালি লাস্টের দিকে থাকে। হ্যাঁ, যে সাম প্রোক্রাস্টিনেটর সিক হেল্প ফ্রম দ্য ফর দ্য প্রবলেম, এটা তো একটা অংশ।
কিছু কিছু চায় যে আমার কেউ সাজেশন দিক আমি কিভাবে মানে সকালে ঘুম থেকে উঠতে পারি, কিন্তু তারা ওই সেম কাজটাই করবে। এটা তো একটা, বাদ বাকি ডাইমেনশনগুলো কিন্তু আসে নাই, এটা বাদ সেজন্য। Procrastinators, procrastinators in general put of things deliberately so as avoid the real test. এটা হবে হচ্ছে রাইট অ্যান্সার, যে তারা রিয়েল টেস্ট অ্যাভয়েড করতে চায়, to avoid a real test. Procrastinators usually think they are very bad at organizing time. এটা তো প্রথম প্যারাই ছিল, তারা টাইম অর্গানাইজ করতে পারে না, এটা কিন্তু মানে মেইন ইম্পর্টেন্স না। তারপরে হচ্ছে procrastinators sometimes put off things until it's too late. এটাও একটাই, মানে একটা ডাইমেনশন। অ্যান্সারটা হবে হচ্ছে লেগে এটা, সে মানে মেন কথা হচ্ছে তার যে রিয়েল টেস্ট থেকে সে ভয় পায়, ঠিক আছে, কারণ এটা হইলে তো তার বন্ডামি ধরে ফেলবে। তবে দ্য মেইন আইডিয়া অফ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, ফার্স্ট প্যারাগ্রাফে কি বলছে যে সে তার যে এক্সকিউজ দিছে, পরবর্তীতে সে রিসার্চে বাইরে আসলো অন্য কিছু এক্সকিউজ দিছে। দ্য নেচার অফ প্রোক্রাস্টিনেশন, না এটা না, বৈশিষ্ট্য না। দ্য আনডিসিপ্লিনড ক্যারেক্টার অফ দ্য প্রোক্রাস্টিনেটর, আনডিসিপ্লিন হচ্ছে একটা, এর এর মধ্যে তারা অনেকগুলো ছিল, যে তারা আছে হচ্ছে হলো গিয়া আনডিসিপ্লিন, সাথে হচ্ছে সে আবার ব্রিলিয়েন্টও ছিল, আবার ডিসঅর্গানাইজও, আবার আবার কি টু লেট, লাস্ট মিনিট টাইম এই করে সে কাজ করে, এরকমও কিন্তু বলা ছিল। দ্য রিজনস প্রফেশনাল গিভ দেয়ার বিহেভিয়ার, রিজন ছিল বেসিক্যালি, ডিসঅর্গানাইজেশনও একটা, ডিসিপ্লিন একটা, কিন্তু এই যে রিজনসের ভিতরে কিন্তু এগুলো সব আসতেছে, এই জন্য রাইট অ্যান্সার ডি। তারপরে দ্য মেইন আইডিয়া অফ দ্য সেকেন্ড প্যারাগ্রাফে কি বলা হয়েছে, দ্য প্রোক্রাস্টিনেটর সেকেন্ড প্যারাগ্রাফে যে রিসার্চ করছিল, রিসার্চ করে যে কিছু ফাইন্ডিং পাইছে যে তারা আসলে এরকম না, তারা অ্যাকচুয়ালি তারা বন্ধ, তারা হলো তাদের যে অ্যাকচুয়াল যে রিয়েল টেস্টকে সে ভয় পায়। হ্যাঁ, এটি তো হাউ প্রোক্রাস্টিনেটর হ্যাভ অ্যান ইলিউশন ইন বিলিয়ন্স, এটা তো একটা ডাইমেনশন, আরও তো ছিল। সে হচ্ছে লেগা ইলিউশন অফ বিলিয়ন্স তো আছে, সাথে সে কি করতে চায় না, রিয়েল টেস্ট দিতে চায় না, ওইটাও ছিল, তাই এটা লেগে একটা, সেই জন্য এটা কাটা। আর ছিল দ্য হাউ প্রোক্রাস্টিনেটরস সিক হেল্প, ওই সিক হেল্প ওইটাও তো একটা ছিল, একটা একটা ডাইমেনশন ছিল, আরও তো অনেকগুলো আছে। রিসার্চের মাধ্যমে যে ফাইন্ডিংগুলো আসছে রিগার্ডিং দ্য প্রোক্রাস্টিনেটরস, এটা কিন্তু হবে রাইট অ্যান্সার। তারপরে যদি আমরা যাই সুইটেবল প্যাসেজ, টাইটেল ফর দ্য প্যাসেজ মাইট বি কি হবে, প্রোক্রাস্টিনেশনস এক্সকিউজেস অ্যান্ড রিয়েলিটি আর এক্সকিউজের মধ্যে যে পার্থক্যটা আছে ওইটাই, এটা হবে রাইট আনসার। তারপর হচ্ছে প্রোক্রাস্টিনেটরস আর ইউজুয়ালি অথার অথার বি মোস্ট লাইকলি টু এগ্রি কোন জায়গার মধ্যে সে অথারটা এগ্রি করবে, আচ্ছা, আর ইউজুয়ালি আনঅ্যাওয়ার অফ দ্য ট্রু কজেস অফ দ্য দেয়ার পেরিসমেন্ট, যে প্রোক্রাস্টিনেটরটা তার অ্যাকচুয়ালি তারা জানে না আসলে তাদের ট্রু কজটা কি, মানে ট্রু কজটা সে যে ট্রু কজটা কিন্তু সে লেজি এটা না, ট্রু কজটা যে মানে ট্রু কজ যেটা সেটা কিন্তু সে যে 6 মাস পরে নাই বা আনঅর্গানাইজড এটা না, ট্রু কজটা হচ্ছে সে সে ভয় পায়, ফেয়ার আছে তার কি রিয়েল টেস্টে। হ্যাঁ, এটাই কিন্তু রাইট অ্যান্সার হবে। তো এই গেল এখন 56 to 60, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সেন্টেন্স কারেকশন, একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্সের নিচে আন্ডারলাইন দেওয়া থাকবে, আন্ডারলাইন হচ্ছে লেগে প্রথমটা এটা সেম আন্ডারলাইন, প্রথমটা এটা সেম থাকবে, তার মানে কোনো যদি চেঞ্জ করার দরকার না পড়ে তাহলে অ্যান্সার হবে এ, আর চেঞ্জ দরকার পড়বে তাহলে লেগে বি সি ডি, ঠিক আছে, আর না নির্দিষ্ট বুঝতেছেন। তো এখানে বলছে যে পেরু হ্যাজ, এগুলো হচ্ছে সেন্টেন্স কারেকশন, এগুলো হচ্ছে জিমেট থেকে নেওয়া হয়, জিমেট জিমেট রিভিউ 13 এডিশন আছে, 13 বা 14 হবে সম্ভবত, না 14 এডিশন, ওই জায়গার থেকে প্র্যাকটিস আছে 200 কতটা যেন,
তো পেরু হ্যাজ বিকাম দ্য ওয়ার্ল্ডস লিডিং এক্সপোর্টার অফ হানি। পেরু হচ্ছে হানি, মধুর হচ্ছে বিগেস্ট এক্সপোর্টার ইন এ লিটল মোর দেন এ ডেকেড। এক দশকের উপর থেকে তারা হচ্ছে হানি এক্সপোর্ট করে। উইথ নিয়ারলি 19,000 tons a year sold to foreign markets, almost half of which go into North America. আচ্ছা, তো এই ধরনের বাক্য আছে না, আপনারা দেখবেন যে কোনোভাবে এই যে হুইচ, এগুলা এগুলা আছে হুইচই মানে রিলেটিভ প্রোনাউন কোনোভাবে স্কিপ করা যায় কিনা, কারণ রিলেটিভ প্রোনাউন দিয়ে এই জায়গার মধ্যে হুইচ দিয়ে কি হানিরে বুঝাইছে, নাকি লিডিং এক্সপোর্টারে বুঝাইছে, নাকি হচ্ছে পেরুকে বুঝাইছে, এখানে কিন্তু ক্লিয়ার না। তো এই জায়গার মধ্যে কিন্তু এটা আনা উচিত না। হ্যাঁ, তাহলে এটা কিন্তু হুইচ, অলমোস্ট, হুইচ, গোয়িং, এটা কিন্তু বাদ এই জন্য। আর যেহেতু নাউন আছে, নাউনের সাথে কিন্তু আপনি যদি ডাইরেক্ট মানে পার্টিসিপল আনেন, ভার্ব ইএনজি আনেন, তো এটা কিন্তু একটা মেক সেন্স করে। তারপর একটা যদি যাই যে এখানে কি আছে, ঠিক আছে, এই যে অলমোস্ট হাফ অফ ইট দিয়ে আবার দ্যাট দ্যাট গোস। আপনারা জানেন কি না, এটা একটা দ্যাট হচ্ছে এই জায়গায় রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের আগে যেটা থাকে এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তো এই জায়গার মধ্যে কিন্তু ইট দ্যাট গোস, এই জিনিসটা কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু একটা অ্যান্টিসিডেন্ট প্রবলেম আছে। এটা কিন্তু অকওয়ার্ড শোনাইতেছে, এটা এরকম হওয়ার কথা না। তো ৩ নাম্বারে যদি যাই যে অলমোস্ট হাফ অফ ইজ গোস, ইজের লাগবার গোস দিছে, এটা কিন্তু কাটা। হ্যাঁ, তারপরে কি বলছে, সেলিং নিয়ারলি এ ডেকেট, আচ্ছা নাউন, এখন নাউন মডিফাই করতেছে সেলিং। ঠিক আছে, সেলিং নিয়ার, নিজেটা সেলিং করে নিয়ারলি ৯০,০০০ টন এ ইয়ার অফ ফরেন মার্কেটে সেটা যেটা ৯০,০০০ টন বিক্রি করে, অলমোস্ট হাফ গোয়িং, এইটা কিন্তু ডি নাম্বারটা কিন্তু ঠিক। তারপরে যদি প্রশ্ন যাই, রিসেন্টলি মোস্ট কান্ট্রিজ ইম্পোজড লিমিটেশনস অন দ্য অথরিটি অফ দ্য legislature to borrow money with their objectives to being protect taxpayers and the credit of the state government. আচ্ছা, কি বলছে, রিসেন্টলি মোস্ট কান্ট্রিজ ইম্পোজড লিমিটেশন, রিসেন্টলি সাম্প্রতিক সময়ে বেশিরভাগ কান্ট্রি কি করছে, চাপিয়ে দিয়েছে, ইম্পোজ করছে লিমিটেশন চাপাই দিছে অন দ্য অথরিটি অফ দ্য লেজিসলেচার, যারা আইন নিয়াই করে তাদের সেই সব অথরিটির উপরে একটা লিমিটেশন, প্রতিবন্ধকতা দিয়ে দিছে যে তোমরা চাইলে কি টাকা নিতে পারবা না, বড় মানি, উইথ দেয়ার অবজেক্টিভস টু বিং প্রোটেক্ট, কিসের জন্য, প্রোটেক্ট করার জন্য, কাদের স্বার্থ প্রোটেক্ট করার জন্য, যারা ট্যাক্স পেয়ার, দেশের যারা ট্যাক্স পেয়ার আছে তাদেরকে প্রোটেক্ট করার জন্য, তাদের স্বার্থ প্রোটেক্ট জন্য, তাদের যারা আরও আস্থা বাড়ে, অ্যান্ড ক্রেডিট অফ দ্য স্টেট গভর্নমেন্ট, অ্যান্ড যারা ঋণ দিছে, হ্যাঁ, তাদের যে স্বার্থ, মানে তাদের স্বার্থ রক্ষার্থে ওই আইনসভার বেশিরভাগ দেশই আইনসভার উপরে একটা লিমিটেশন দিছে যে তোমরা চাইলেই যে কোনো জায়গা থেকে টাকা নিতে পারবে না। এতে কি হয়, মানুষের যে তোমাদের উপরে যে আস্থা আছে, এই আস্থা হারায় যায়। কোন মানুষদের, এই ট্যাক্স পেয়ার অ্যান্ড ক্রেডিট, যারা ঋণ দেয় তাদের। ঠিক আছে, এখানে কি ভুল হয়েছে সেটা একটু আমরা যদি দেখি, এটা তো একটা শব্দের অর্থ গেল, আমরা যদি একটু দেখি এটা হচ্ছে কি ভুলটা আছে। আমরা যদি দেখি যে টু ব্রো মানি এই জায়গা থেকে শুরু হচ্ছে, টু ব্রো মানি উইথ দেয়ার অবজেক্টিভস টু বিং প্রোটেক্ট। হ্যাঁ, তো এই জায়গার মধ্যে টু ব্রো মানি উইথ দেয়ার অবজেক্টিভস টু বিং প্রোটেক্ট,
এখানে যে অফ হুইচ আছে, অফ হুইচ আর এই হুইচ দিয়ে কি বলতেছে এটা কিন্তু ক্লিয়ার না, এটা কিন্তু রিডান্ডেন্সি, এটা দরকার ছিল না, এটা আনছে। হ্যাঁ, তো তারপর হচ্ছে একটু বড় মানে limitations intended to protect, এটা for borrowing money of which, এই যে of which দিছে object is protecting, এটাও কিন্তু হবে না। তো এখন আমার বাদ থাকলো কি কি, এখন কিন্তু আমার এখন কি থাকে যদি আমরা দেখি যে এই দুইটা তো বাদ গেল। টু borrow money with their objectives being to protect, বিং কেন আসলো এটাও একটা বিষয়, বিং তো শুধু শুধু আসবে না, তো এটাও কিন্তু বাদ। তো সি থাকে আমাদের, সি হবে রাইট অ্যান্সার, এটা হচ্ছে একেবারে ক্লিয়ার, টু borrow money limitations intent to protect, এটা কিন্তু রাইট অ্যান্সার হবে। তারপর যদি আমরা যাই 58, a Bata Shoe company has for several years followed a policy, এটা পলিসি, বাটা শু কোম্পানি হচ্ছে অনেক বছর ধরে কি ফলো করতেছে, ড্যাশ aim at decreasing operating cost and improving the efficiency of its distribution system। আচ্ছা ঠিক আছে, তো এখানে আমাদের কি হবে, এটা হচ্ছে কোশ্চেন। তো কোশ্চেনটা যদি দেখি যে aim at decreasing, দেখেন at the decreasing of operating costs of operating cost দিছে and to improve, and to improve, এখানে and the decreasing, এখানে আইএনজি দিছে, ভার্ব আইএনজি, বা এখানে টু ইমপ্রুভ, এটা এখানে ইনফিনিটিভ দিছে, তো এখানে কিন্তু প্যারালিজম হচ্ছে না, এটা কিন্তু ভেঙে গেছে, এটা কিন্তু বাদ। হুম, তো আরেকটা, আর এখানে দেখেন অপারেটিং, এখানেও আইএনজি, এখানেও আইএনজি, এটা কিন্তু ঠিক আছে। এখানে দেখেন এইমিং অ্যাট দ্য ডিক্রিজিং অফ অপারেটিং কস্টস অ্যান্ড ইমপ্রুভিং, ইমপ্রুভিং, এইমিং অ্যাট দ্য ডিক্রিজিং অফ, ডিক্রিজিং অফ দিয়ে দিচ্ছে অপারেটিং কস্টস, এটা কিন্তু যেখানে আবার একটু দ্য ডিক্রিজিং অফ অপারেটিং কস্ট না দিয়ে যদি ডিক্রিজিং অপারেটিং কস্ট এটা যদি দেওয়া যায়, তাহলে আমি এত বড় কেন বানাবো, এটা কিন্তু এই জায়গার মধ্যে মানে বড় হয়ে যাচ্ছে, এটা কিন্তু এই জায়গার মধ্যে শোভনীয় না, এই জন্য এটা বাদ। তারপর দ্য এম অফ হুইচ ইজ দ্য ডিক্রিজিং অফ অপারেটিং কস্টস অ্যান্ড ইমপ্রুভিং, আচ্ছা অফ হুইচ, দ্য এম অফ হুইচ, তো এটাও কিন্তু এই জায়গার মধ্যে ওই যে বললাম যে এই হুইচ দিয়ে কি কি বোঝানো, বাটা শু কোম্পানি, সেভারেল ইয়ার্স নাকি পলিসিতে বুঝাই দিছে, হুইচ টুইচ থাকলে যতটা সম্ভব অ্যাভয়েড করা যায়, এই জন্য কিন্তু এটাও বাদ, তার অ্যান্সার হবে কিন্তু এই নাম্বারটা। তারপর যদি আমরা যাই যে দ্য সেকেন্ড কোয়ার্টার হিস্টোরিক্যালি উইক ইন দ্য টেক্সট বুক পাবলিশিং বিজনেস, যে সেকেন্ড কোয়ার্টার ঐতিহ্যগতভাবেই কি উইক টেক্সট বুক যারা পাবলিশ করে তাদের জন্য, বিকজ দ্য revenues are low, marketing expenses are high, ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে যদি আমরা একেবারে শেষে থেকে যাই যে এটা ঠিক আছে, লো হয়াল মার্কেটিং এক্সপেন্সেস আর হায়ার টু প্রিপেয়ার, এখানে হায়ার টু প্রিপেয়ার এর মধ্যে একটু সমস্যা আছে, যে অ্যাজ কোম্পানিজ প্রিপেয়ার ফর কামিং স্কুল ইয়ার আর হাই, যে এক্সপেন্স মার্কেটিং এক্সপেন্স হাই অ্যাজ কোম্পানিজ প্রিপেয়ার ফর দ্য কামিং স্কুল ইয়ার, যে ওই সময় তারা হচ্ছে রেভিনিউ লো হয় আর হচ্ছে মার্কেটিং এক্সপেন্স হাই হয়, হ্যাঁ বিক্রয় বেশি কম হয় কিন্তু মার্কেটিং এক্সপেন্স অনেক বেশি, তো সেই জন্য কি করে কোম্পানিগুলো প্রিপেয়ার করে নেক্সট নেক্সট ইয়ারের জন্য বা স্কুল ইয়ারের জন্য তারা কি করে প্রিপেয়ার করে।
তো এখানে কিন্তু বলছে যে মার্কেটিং এক্সপেন্সেস আর হায়ার টু প্রিপেয়ার, মানে মানে এই জায়গার মধ্যে তারা হাই সেই জন্য হচ্ছে লোকে প্রিপেয়ার করে যাতে খরচটা কমে যায় স্কুল ইয়ারে করলে। হ্যাঁ, কিন্তু এই জায়গার মধ্যে হায়ার টু প্রিপেয়ার, যে প্রিপেয়ার করতেই এটা হচ্ছে কি হয়েছে, মার্কেটিং এক্সপেন্সটা হায়ার, মানে হাই হয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে কি হাই হওয়ার কারণে আমি স্কুল ইয়ারে পাবলিশ করব, একটা হচ্ছে কি যে এটা মার্কেটিং এক্সপেন্স হায়ার হয়েছে যে প্রস্তুত করতে। দুইটা কিন্তু মেক সেন্স, এটা নিচেরটা কিন্তু মেক সেন্স করে না, এই জন্য এটা বাদ। তারপরে যে লো অ্যান্ড মার্কেটিং, লো উইথ হায়ার মার্কেটিং এক্সপেন্সেস, আচ্ছা ঠিক আছে, ইন প্রিপারেশন লো উইথ হায়ার, এটা হবে না। কারণ কি, কারণ হচ্ছে রেভিনিউস আর লো, রেভিনিউস আর লো, রেভিনিউ হচ্ছে লো উইথ হায়ার মার্কেটিং, উইথ না দিয়ে এটা হচ্ছে যেহেতু আলাদা একটা মানে আলাদা একটা ধারণা, সেই জন্য আবার এন্ড দিয়ে যুক্ত করতে হবে, তো এটাও বাদ। তো অল ল অ্যান্ড মার্কেটিং এক্সপেন্সেস আর হাই অ্যাজ কোম্পানিজ প্রিপেয়ার। তো এটার মধ্যে আবার কেন, মানে এর কোথায় ভুল আছে? এর ভুল আছে হচ্ছে যে রেভিনিউস আর ল, রেভিনিউ হচ্ছে কম কিন্তু মার্কেটিং এক্সপেন্স কাদের? তো দেয়ার মার্কেটিং এক্সপেন্স, এটা কিন্তু দিলে একটু সুন্দর তো শোনা যায়, দেয়ার মার্কেটিং এক্সপেন্স, তাদের মার্কেটিং এক্সপেন্স আর হাই অ্যাজ দে প্রিপেয়ার, যার কারণে নিজেরা তারা প্রিপেয়ার করে। হ্যাঁ, তো দেয়ারটা কিন্তু এই জায়গার মধ্যে নাই, যার কারণে এটাও বাদ। তারপর the principal feature of the redesigned checks in series of printed instructions that the company hopes will help the merchants confirm checks authority, which includes reminders to watch endorsement, compare signatures, and view the watermark for holding the light. আচ্ছা, এই জায়গার মধ্যে কি সমস্যা? এটা হচ্ছে যে প্যারালালিজমের সমস্যা। দেখেন টু ওয়াচ আছে, কম্পেয়ারিং আইএনজি আছে, এটা কিন্তু বাদ, আবার ভিউইং আছে। যেহেতু টু ওয়াচ আছে, তিনটা একরকম হওয়া দরকার ছিল, তো এটা বাদ। এখানে টু ওয়াচ আছে, কম্পেয়ার আছে, ভিউ আছে। এবার এখানে কি আছে? ওয়াচ আছে, কম্পেয়ার আছে, ভিউ আছে, কিন্তু এখানে হুইচ ইনক্লুডস, এই জায়গার মধ্যে কিন্তু একটু সমস্যা আছে। হুইচ ইনক্লুডস দিয়ে কি বুঝাইছে? প্রিন্সিপাল ফেলার, নাকি রিডিজাইন চেক, নাকি সিরিজ অফ প্রিন্টেড ইনস্ট্রাকশন? তো এটা কিন্তু জানা যাচ্ছে না। তাই হুইচ ইনক্লুডস কিন্তু এই জায়গার মধ্যে, এই জন্য এটা বাদ। কিন্তু এখানে কিন্তু ঠিক আছিল, টু ওয়াচ ঠিক আছিল, টু কম্পেয়ার বার ওয়ান অ্যান্ড ভিউ, এটাও কিন্তু ঠিক ছিল। এখানে ফর ওয়াচিং, টু কম্পেয়ার, দুইটা কিন্তু আবার আলাদা হয়ে গেল, বিও কিন্তু বাদ। অ্যান্সার হবে সি, টু ওয়াচ দেন কি এন্ডোর্সমেন্ট, কম্পেয়ার হবে বার ওয়ান, এখানে এটাও বার ওয়ান, আবার ভিউও বার ওয়ান। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।